মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবরও আপনারা জেনেছেন। সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি, যে খবরগুলোর ভেতরেও আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা, আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই। আপনাদেরকে আগেই আমার ঠিক আগের ভিডিওটাতে আপনাদের জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যেই বৈঠকটি, এই বৈঠকটিতে আসলে অনেকেই ক্রেডিট নেবার চেষ্টা করেছেন ওনার মাধ্যমে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে। যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন, যে কারণে এই বৈঠকটা হয়েছে। এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজাল দিতে চান নাই, আরেকজন এটা করে দিয়েছেন, এরকম বিশেষ করে দুইজনের নাম না বললেই না, ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার। তো এনাদের চরিত্র সে আগে থেকেই, আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ। আপনি মনির হায়দারের কথা যদি বলি, মনির হায়দারকে জিজ্ঞেস করেন, আমাদের যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না, তখন মনির হায়দার এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল 3 বার, আমার জানা মতে টোটাল 3 বার তিনি বাংলাদেশে গিয়েছেন। এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো, তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম, বসে তা আমরা বললাম যে আপনি গেলেন কিভাবে, সমস্যা হয় নাই কোনো? সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন, তো মাস্ক পরে থাকার কারণে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই। তো আমরা মানে বুঝে নিলাম আর কি যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায় যাওয়া যায়। আরে ভাই, যখন জেএফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায়। তারা তো তখন দেখে কে কে আসছে। আমি ইলিয়াস যদি যাই, আমি কনক স্যার যদি যাই, তো সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, সিআইডি, পুলিশ যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য। উনি মাস্ক পরে চলে গিয়েছেন। তো মনির হায়দার একজন ডিজিএফআই এর খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআই এর সোর্স হিসাবে কাজ করেন। তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমরা ডিজিএফআই মানে একটা নেগেটিভ একটা ন্যারেটিভ আমাদের চোখের সামনে ভাসে। এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের কোনো আমাদের দেশে করে কিনা, তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে। এটা হচ্ছে আমাদের ডিজিএফআই এই কাজ করে, যে কারণে জিনিসটাই নেগেটিভ। তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। মনির ভাই আমাকে খুব স্নেহ করেন, উনি আমার সিনিয়র ভাই। এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো, একসাথে চা খেয়েছি, দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হলো, এখানকার কর্নেল যে মুস্তাফিজ সাহেব আছেন, উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়, এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে ডিজিএফআই। তো উনি এসে আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন যে খামাকা সরকারের সাথে কি দরকার করার, হ্যাঁ, নানানভাবে একটু এই ধরনের একটু গুছায় এদিক ওদিক করে। তারপরে এই লেফটেন্যান্ট কর্নেল আপনার মুস্তাফিজ ভাইয়ের কাছে পরে শুনলাম যে তাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন যে আপনি বললে বোধহয় ইলিয়াস এবং কনক শুনবে, তো ওদেরকে একটু যে ওরা যেন সরকারের বিরুদ্ধে এত বেশি কঠোর অবস্থানে না থাকে, আওয়ামী লীগ সরকার আসলে কোনোভাবেই যাবে না। এটা সেই 2022-23 সালের কথা মুস্তাফিজ ভাইকে উনি বলেছিলেন। এটার পরে আসলে মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই থাকার বিষয় নেই। মনির ভাই এমনিতে উনি ওনার একদম ক্যারিয়ারের শুরু থেকেই উনি একজন দুর্নীতিগ্রস্ত একজন সাংবাদিক। ওনার এগুলি নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু এখন যেহেতু এই অবস্থা সেই কারণে বললাম। ওনারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, আবার ফের বিএনপির ভেতরে যে তারেক রহমান আমি তো আপনার জন্য অনেক কিছু করছি, এরকম বুঝায় এদের সাথে একটা খাতির জমানোর চেষ্টা করছেন। তো এই ধরনের কিছু মানুষজন আছে যারা কিনা এই বৈঠকটা করার
ক্রেডিট বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছেন, এরকম কোনো কিছু না। তারেক রহমান রাজি হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রপোজাল দিয়েছেন, এবং আমি আগের ভিডিওতে বলেছি যে দুইটা পক্ষের কেউই ছোট হয় না। এখানে আমার এরকম একটা বৈঠক হওয়া দরকার ছিল। বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ, এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন, এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন? সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ টালাপও হয়েছে। এরপরে ওইখানে এই যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয়, এবং ওনারা চলে যান। চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে 2 জন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে
যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমরা এটাই চেয়েছি। এখানে কে কিভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার ফের এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না। অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই। যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই। আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি আমার এর আগে যেই নির্বাচন, আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী, 2004 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো আমি ভোট দেওয়ার এর আগে আর সুযোগ পাইনি। একটা ভোট পেয়েছিলাম, 111 সরকারের সময় ভোটটা পেয়েছিলাম। তো ওইবার আমি ভোট দিতে যাইনি। এবার ভোট দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন। এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের চলছিল, আমার মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় না। এদিকে 6 মাস, ওইদিকে প্রায় 2 মাস, 8 মাস। 8 মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই 3 মাস বাদও দেন, তারপরেও ধরেন আমাদের এদিকে 5 মাস। 5 মাস অনেক সময়, অনেক কিছু করা যায়। এদিকে 10 মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে। সো এই যে 10 মাস আর 5 মাস 15 মাসের মধ্যে যে কাজগুলো প্রয়োজন, এবং আমি এখনো আমার খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে, 5 বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে, কাদের কাছে করবে, সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে, এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা নিয়ম যেন করে নিয়ে যায়। আমি অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে, আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে। ভাই, আমি মাঝামাঝি আছি। আমি চাই একটা সংস্কার হোক এই জায়গায়, তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক, সেটাও আমি চাই। অতএব এই দুইটা মিলিয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর একজন মানুষকে আমরা এবার এই 2026 সালের নির্বাচনে পাব। প্রতিটা মানুষকে বিজয়ের শুভেচ্ছা। আমি ছোট্ট করে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে এখন লাইভে আছি। সারা দেশের মানুষ বিজয়ের আমেজে আছেন, অতএব বিজয় পালন করেন। বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে যেন একটা মিষ্টি যেন অবশিষ্ট না থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ নামের কোনো পশু জানোয়ার যেন একটাও বাংলাদেশে না থাকে। বাংলাদেশে এই গত 2 দিন 3 দিন আগের ঘটনা, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারী যদি দেশের বাইরে যেয়ে থাকে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা যেন পালাতে না পারে। তাদেরকে যারা এই কয়দিন সমর্থন করেছে, সময় টিভি, 71 টিভি সহ যেই সব গণমাধ্যম তাদেরকে সমর্থন করেছে, এবং এই এতগুলো কিশোর যুবক মারা যাওয়ার পরেও যারা কিনা শেখ হাসিনার পাশে এই কয়দিন নোংরামো করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এইসব টেলিভিশন পত্রিকা বাংলাদেশে কাজ করতে পারবে না। সবশেষ গণহত্যা করেছে কুমিল্লার এমপি বাহার এবং তার মেয়ে, সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যেই ওদের যে নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচিত, তাকে এবং তার বাবাকে যেন কোনোভাবে পালাতে দেওয়া না হয়। তাদের নিজেদের একদম প্রত্যক্ষ মদদে কালকে কুমিল্লাতে 12-13 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ, বাংলাদেশ গিয়েছিল সেই জায়গায় যেন আর যেতে না পারে।
আপনারা দৃষ্টি রাখবেন। যারা এই বিজয় এনেছেন, এই বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনাদের কাছে অনুরোধ, এই বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা ভারত। অতএব সেই ভারত যেন এখন এই বিজয়ের মাঝখানে ঢুকে তাদের প্ল্যান বি কার্যকর করতে না পারে, সেদিকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেই সব পরিবারের সদস্যরা এই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, যেসব পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে নামকা ওয়াস্তে কোনো জরিমানা না, এমন একটা টাকার অঙ্ক দিতে হবে, সেটা হতে পারে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, এরকম একটা অঙ্ক দিতে হবে যাতে তারা সারা জীবন বসে খেতে পারে। ওই পরিবারের এদেরকে এই যে নতুন প্রজন্মের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের বিশেষ খেতাব দিতে হবে। যারা এই মুক্তিযুদ্ধে আহত হয়েছে তাদেরকেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে তাদের কি বলবো ঘোষণা করতে হবে। কারণ আজকে বাংলাদেশ বিজয় লাভ করেছে, অনেকেরই হয়তো সুযোগ সুবিধা হবে, কিন্তু যাদের পরিবারের সদস্যরা চলে গেছে তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের পাবে না। যেই পরিস্থিতিতে তারা জীবন বাজি রেখে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এই বিশাল দানব ফেরাউনের এই মহিলা ভার্সনকে বাংলাদেশ থেকে বের করেছে, তাদেরকে সারা জীবনে যদি আমরা সম্মান দিতে না পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের কোনো দানব যদি আসে তাহলে কেউ রাস্তায় নেমে আসবে না। সো তাদের খুব দ্রুত, সবচাইতে আগে তাদের এটা করতে হবে। আর আওয়ামী লীগের যেসব কুকুরের ছানারা এই কয়দিন বাংলাদেশের ভেতরে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের কেউ একটাও যেন দেশে থাকতে না পারে, কোনোভাবেই যেন তারা দেশে থাকতে না পারে মানে যেটা বুঝছেন সেইটাই। হ্যাঁ, সব কিছু এখানে বলা যাবে না। সো তাদেরকে আগে যায় এই অভিযানটা শুরু করেন সারা বাংলাদেশে। শেখ মুজিবের কোনো জায়গায় কোনো ওরা যে মূর্তি বানিয়েছে, একটা মূর্তি যেন অবশিষ্ট না থাকে, এই দেশে তার কোনো চিহ্ন থাকবে না। ওই বদমাইশ যেমন ছিল, তার মেয়েও ঠিক একই ধরনের বদমাইশি করে গিয়েছে, এদের চিহ্ন বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। আমি শেষ করি আপাতত। আজকে 3 রাত ঘুমাই নেই, আমার এখানে এখন 6টা বাজে, আমি সারা রাত ঘুমাই নেই। সকাল থেকেই শুনছিলাম, আজকে আর খুব বেশি আপডেট দেয় নেই, শুনছিলাম যে দেখি শেষ পর্যন্ত, কারণ এটা তো বিশাল একটা দানব, এই দানব আসলে সরবে কিনা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কিছুক্ষণ আগে আমার এক ভাই, পুলিশের এক ভাই, আপনি নিশ্চয়ই ভিডিও দেখবেন, এতদিন আপনাদের কথা বলতে পারিনি, যারা এতদিন ধরে এই সরকারের ভেতরে ঘাপটি মেরে থেকে আপনারা সত্যের পক্ষে ছিলেন, আপনাদের কথা আস্তে আস্তে সবার পরিচয়ে আমরা সামনে নিয়ে আসব। ভাই আমাকে বলছিলেন যে ইলিয়াস ভাই, আপনি কি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন? আমি তাকে বলছিলাম, ভাই দ্বিধাদ্বন্দ্বে নাই, কিন্তু সেই আমাকে প্রথম বলেছে যে ভাই হয়ে যাচ্ছে। আমি বললাম, ভাই নাই, কিন্তু ভয় পাচ্ছি, বিশ্বাস হইতে চায় না। অতএব আওয়ামী লীগের এই যে গত 5 বছর এই সোশ্যাল মিডিয়াতে তোদের যাদেরকে বলেছিলাম যে তোদের আম্মু যেদিন চলে যাবে সেদিন এসে কথা বলিস, আয় এবার যা ঢাকা যা, কোথায় যাবি যা ঢাকায় গিয়ে কোথায় যায়, তারপরে বলবি যে ইলিয়াস তুই আয় দেখি, তোরা যায় এই কর। আর আমি দেশে গেলে আসবি? বল আসবি, কে আসবি বল, নাম বল, কোন জায়গায় আসবি, কোথায় আসবি, সামনের সপ্তাহে টিকিট করে আসবো, বল কোথায় আসবি। আমরা অধ্যত্বপনা দেখাইলাম না। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়ছি, নফল নামাজ পড়ে তারপরে লাইভে বসছি। অধ্যত্বপনা দেখাইলাম না তোদের মতো, নম্র ভদ্র হয়ে বললাম, জীবনে যদি নাকি মানুষ হয়ে থাকিস, মনুষ্যত্ববোধ হয়ে থাকে, এটা তোদের জন্য শিক্ষা যে পৃথিবীতে কোনো কিছুই আল্লাহ একবারে পার্মানেন্টলি দেয় নাই, এটা মাথায় রাখতে হবে। তোরা মানুষ হবি না, তোদের বুঝায় লাভ নাই, তোদের জীবনে আরও অনেক কষ্ট আছে, এটা কিছুই না। আমি মনে করি যেটা হয়েছে এটা কিছুই না, আরও বহু কষ্ট আছে, সেটা তোদেরকে সহ্য করতে হবে। ওর পতনটা ঠিক যেইভাবে মনে করেছিলাম আল্লাহ ওইভাবে করেন না। আল্লাহ জানি না সামনে কি লেখা রেখেছে, কিন্তু শেখ হাসিনা, তুই আমার এই বক্তব্য যেইখানে বসে শুনিস,
তোরে বলে রাখলাম, তোর হাতে যত রক্ত, আল্লাহ তোকে এত শান্তিতে দেশ থেকে পালায়া যায় তারপরে বাঁচতে দিবে না। 2 দিন আগে বলছিলি, যখন আগরতলা গিয়া বসে বসে অফিস করতি, তখন বলছিলাম যে তুই পালায় গেছিস, তখন বলছিলি আমি পালাই না, তুই পালাস, তোরাই পালাস। তোর বাপ পালিয়েছিল, তুই এর আগেও পালিয়েছিলি 1/11-এ, আজকেও পালাইলি। এটাই তোর চরিত্র। শুধু এইটাই বললাম, যতগুলো নিরীহ মানুষকে তুই হত্যা করেছিস, এত সোজা না। একজন শিক্ষার্থী 9, 10 ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরকম একটা সন্তানের মা সারা জীবন বাঁচবে কেমনে রে? কিভাবে বাঁচবে? এই সন্তান রেখে কোনো কোনো বাবা মা সম্ভব সহ্য করা? তুই তাদেরকে বুক খালি করেছিস। আল্লাহ এত সহজে তোরে ছাড়া দিবে না। ইনশাল্লাহ বিচার হবে, খুব করুণ পরিণতি হবে তোদের। যাই হোক, যারা বিজয় উল্লাস করছেন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, সময় টিভি, 71 টিভি, ওরা বল পাল্টে এখন আপনাদের পক্ষে আসবে। একটাও যেন বল পাল্টাইতে না পারে, রাস্তাঘাটে একটারও ভিড়তে দিবেন না। কোনো নিউজ, যেই নিউজই করুক, তাড়াতাড়ি ভুলে গেলে কিন্তু আবার কিন্তু এই শেখ হাসিনার মতো একটা আসবে, ভুলা যাবে না, মনে রাখতে হবে। আর আওয়ামী লীগের যারে যেখানে পাবেন, যেইখানে পাবেন যারে, ওরে ওইখানে ওই শেখ হাসিনা যেরকম বুঝাইতো অমনে বুঝাইতে হবে। ওদের সাথে এত মানবিক হয়ে লাভ নাই। পাড়া মহল্লা গ্রাম যেখানে যেই জায়গায় এই যে এতদিন মাদকের ব্যবসা এলাকায় মানুষের সাথে মাস্তানি, যা আমার গ্রাম, আমার চুয়াডাঙ্গার খাসপাড়ার গ্রামে যেই কটা আছে ওই কটারে ধর, মার শুরু কর, যা হয় আমি দেখবো না, যা।